আচ্ছা, তুমি আসামের বন্যা সম্পর্কে দেখেছো তো, যেখানে প্রায় 70 জনের কাছাকাছি মানুষ মারা গেছে, এমনকি 5.5 লক্ষের বেশি মানুষ তারা আজকে আসামে অ্যাফেক্টেড। 1.5 লক্ষের বেশি মানুষ তারা গিয়ে ক্যাম্পে বাস করছে। ট্রেন লাইন, চায়ের বাগান, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু, হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে। আজকে যে আসামে বন্যাটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র অতিবৃষ্টির কারণে হচ্ছে না, এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওভারফ্লোর কারণে। ব্রহ্মপুত্র নদীকে বলা হয় আসামের দুঃখ, কারণ প্রতি বছর এই ব্রহ্মপুত্র নদীতে বন্যা হয় এবং আসামের মানুষ সেটা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এইবারে এই যে ব্রহ্মপুত্র নদী, সেটা কিন্তু আসছে চায়না থেকে। চীনের তিব্বতের কৈলাস পর্বতের চিমাইংদুন হিমবাহ থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীর আসল উৎস। চায়নাতে তারা এটাকে বলে ইয়ারলুং নদী, এবং চায়না থেকে আস্তে আস্তে অরুণাচল প্রদেশ দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করছে। অরুণাচল প্রদেশের মানুষ তারা কিন্তু ব্রহ্মপুত্রকে সিয়াং বলে ডাকে, এবং আসামে আসার পরে আসামের মানুষ এটাকে ব্রহ্মপুত্র বলে, এবং আসাম হয়ে আবার বাংলাদেশে যমুনা নদী নামে এটা প্রবেশ করছে। এইবারে চায়না এখানে কিন্তু তারা জঘন্য প্ল্যান আনছে। ওরা তিব্বতে, যেখান থেকে এই নদীর উৎস, ওরা কিন্তু চাইছে যে তিব্বতে একটা বিশাল বড় মেগা ড্যাম নির্মাণ করবে, মেগা বড় একটা বিশাল বড় বাঁধ নির্মাণ করতে চাইছে, যে যাতে ওরা এই পানিটা কন্ট্রোল করতে পারে। এবং চায়নার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বিশাল, সুতরাং ওরা যদি খুব চেষ্টা করে তাহলে ব্রহ্মপুত্রের উপরে বাঁধ নির্মাণ করতে পারবে। এবং ওদের টার্গেটটা হচ্ছে যখন বর্ষাকাল থাকবে বেশি করে পানি ছাড়বো, গরমকালে পানি আটকে দেবো। বুঝতে পারছো, একবার যেটা সফল হয়ে যায়, এবং এটা কিন্তু ভারতের জন্য যথেষ্ট প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওরা হয়তো মুখে সেটা করবে না, মুখে হয়তো বলবে না, কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে কোনো আবার ভারতের সাথে ঝামেলা হলে ওরা কিন্তু এইটা নিয়ে যথেষ্ট প্রবলেম ক্রিয়েট করতে পারে। ভারতের কিন্তু এইটা নিয়ে ওরা যথেষ্ট পরিমাণে জ্বালাতে পারে। এইটা হচ্ছে ওদের ফিউচার প্ল্যান, কিন্তু আমাদেরকে আগে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এইটা নিয়ে, যে বাই চান্স যদি ওদের সাথে কোনো যুদ্ধের সিচুয়েশন ক্রিয়েট হয়, ওরা যেন এই জিনিসটার ফায়দা না ওঠাতে পারে। এবার এইটা শুনে না বাংলাদেশের কিছু মানুষ খুব খুশি হবে। তারা বলবে, কি ব্যাপার, ভারতবর্ষের মানুষ সারা জীবন আমাদের ফারাক্কা নিয়ে খোটা দিত যে ফারাক্কা ছেড়ে দেবো, ফারাক্কা ছেড়ে দেবো, এবার দেখেছো তোমাদেরও ভবিষ্যতে এরকম অবস্থা হতে পারে। তো বাংলাদেশের মানুষদেরকে একটা কথা বলতে চাই, ভাই এত হেসো না, মামা শোনো, বাই চান্স যদি চীন ওখান থেকে পানি ছাড়ে, তা আসামের সাথে তোমাদের প্রায় 273 কিলোমিটার এরিয়া শুধু বর্ডার শেয়ার করছো, আর তোমাদের এই যমুনা নদী, ব্রহ্মপুত্র যমুনা হয়ে তোমাদের দেশে প্রবেশ করছে। বাই চান্স যদি চীন আসামকে ডোবাতে চেয়ে যদি পানি ছেড়ে দেয়, তাহলে তোমাদের বাংলাদেশও বুড়ে যাবে ভাই, চাপলিও না। মানে তোমরা তখন দুজন একসাথে লুঙ্গি পরে নাচবো, কিচ্ছু করার নেই ভাই। সুতরাং এই চক্রান্তে তোমাদেরও ক্ষতি হবে, ঠিক আছে? তো ভারতকে এখানে প্রচুর পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে, যে যাতে চীন যদি ভবিষ্যতে এইটা করে, তো সেটা আমাদেরও ওরকম করে একটা মেগা বাঁধ নির্মাণ করে হোক, যাই হোক করে হোক, এই জিনিসটা যেন আমরা রেসিস্ট করতে পারি, সেটার জন্য কিন্তু ভারতকে প্রস্তুতি নিতে হবে আগে থেকে। আচ্ছা, এবার আসামে বন্যার প্রসঙ্গে আসি। এখন যে বন্যাটা হচ্ছে, ব্রহ্মপুত্র নদী যেহেতু হিমালয় পার্বত্য অঞ্চল হয়ে আসামে প্রবেশ করছে, তো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে কিন্তু আসার সময় প্রচুর পরিমাণে পলি বয়ে নিয়ে আসে, এবং ব্রহ্মপুত্র নদী হচ্ছে পৃথিবীর অন্যতম পলিবহনকারী নদীগুলোর মধ্যে একটা। তো এত পরিমাণে পলিবহন করে আনছে যে নদী অগভীর হয়ে যাচ্ছে, নদীতে পানি বহন ক্ষমতা কমে যাচ্ছে। তো ফলে একটু বৃষ্টি হলেই ওয়াটার ফ্লো বেড়ে যাচ্ছে এবং বন্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু তোমাদের মনে হয় না যে প্রকৃতি এত নিষ্ঠুর, যে ব্রহ্মপুত্র নদী, যে নদী মানুষকে খেতে দেয়, যে নদী মা, তো সেই নদী এত নিষ্ঠুর হলো, প্রকৃতি এত নিষ্ঠুর হলো? নাকি এর পেছনেও কোনো একটা নিষ্ঠুর, স্বার্থপর, জঘন্য কোনো মানুষের হাত আছে? তো একটা কথা বলি, এই যে ব্রহ্মপুত্র নদী এত পরিমাণে পলি বয়ে আনছে, এটা কিন্তু অস্বাভাবিক। এবং এই অস্বাভাবিক পরিমাণে বালি এই ব্রহ্মপুত্র নদীর মধ্যে বেড়ে যাচ্ছে কেন জানো? অতিরিক্ত ডিফরেস্টেশনের কারণে। নদীর আশপাশের অঞ্চলে অতিরিক্ত পরিমাণে গাছ কাটা হচ্ছে, অতিরিক্ত পরিমাণে নদীমাতৃক অঞ্চলগুলোতে মাইনিং চলছে, ইলিগাল মাইনিং, অবৈধ খনন কার্য চলছে, অতিরিক্ত পরিমাণে গাছ কাটছে। গাছ একটা মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, এবং যখন সেই গাছ কেটে দেবে না, তো তখন অটোমেটিক্যালি মাটি আলগা হয়ে যাবে। তো মাটি যদি আলগা হয়ে যায়, তখন মাটি ধুয়ে চলে যাবে নদীর সাথে, নদী অগভীর হয়ে যাবে। এবং এই করে করে আজকে ব্রহ্মপুত্র নদী পৃথিবীর মধ্যে অন্যতম পরিবহনকারী নদী হয়ে গেছে। মানে এখানেও কর্পোরেট কোম্পানিগুলো এবং কিছু জঘন্য মানুষের হাত। এইবারে এখন যে বন্যাটা হয়েছে আসামে 3টে উপনদীর নাম দেখো। 3টে উপনদী হচ্ছে দিখো, দিসাং এবং ধানসিরি। এবং এই উপনদীগুলো যখন এসে এবার ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে, এবং এরা তো পানি আনে, উপনদী থেকে পানি এসে ব্রহ্মপুত্রে পড়ে, তাই না? এবং এই যে পানি এসে ব্রহ্মপুত্রে পড়বে, আরে ব্রহ্মপুত্র নদী তো অগভীর হয়ে গেছে, পলি ভর্তি, জায়গা নেই, বালি ভর্তি, তো পানিটা পড়বে কোথায়? এই 3টে উপনদী উল্টো ব্যাকফ্লো করছে জলের। দিখো, দিসাং, ধানসিঁড়ি, এই উপনদীগুলোতে উল্টো পানির ব্যাকফ্লো হচ্ছে, পানি পেছন দিকে চলে গেছে উল্টো, মানে বুঝতে পারছো? এবং যেই একটু বৃষ্টি হয়েছে এবং সেই বন্যার সৃষ্টি হয়েছে।
মানে বুঝতে পারলে এইখানেও কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো জড়িত, এইখানেও কিন্তু এই জঘন্য নিষ্ঠুর মানসিকতার মানুষগুলো জড়িত। শুধুমাত্র প্রকৃতি এত নিষ্ঠুর হতে পারে না, মানুষের হাত তো থাকবেই, তাই না? প্রকৃতির সাথে খেলা করলে প্রকৃতিও মানুষের সাথে খেলা করে, দ্যাটস অল। এবং এইগুলোর ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। চড়াইদেও, শিবসাগর, যোরহাট, নাজিরা, ডিব্রুগড়, গোলাহাট এই জাতীয় জেলাগুলো কিন্তু আসামের আজকে পানির নিচে। এরকম প্রায় 15খানা জেলা আসামের আজকে পানির নিচে চলে গেছে। 1.5 লক্ষের বেশি মানুষ ক্যাম্পে গিয়ে বাস করছে, 5.5 লক্ষ, প্রায় 6 লক্ষের কাছাকাছি মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। কিন্তু যেসব কর্পোরেট কোম্পানির মালিকগুলো এই ডিফরেস্টেশন করেছে, নদীর আশপাশের গাছপালা কেটে পুরো শেষ করে দিয়েছে, ওদের মালিকরা কিন্তু এই বন্যায় নেই ভাই। ওরা তো 5 স্টার হোটেলে, ওরা তো 10 তলায় গিয়ে বাস করছে। মরছে কারা? গরিব মানুষ, সাধারণ মানুষ মরছে। আসামে স্কুলের বাচ্চাগুলো, বেচারাগুলো সব বই টই সব ধুয়ে গেছে। ওরা রাস্তায় রোদে বই শুকোতে দিচ্ছে, ক্যাম্পে এসে কি করবে? একটা অঞ্চলে জাস্ট হাহাকার পড়ে গেছে। কারোর বাড়ির চাল অব্দি পানি উঠে গেছে, মানুষ ঘরের চালে গিয়ে বসে আছে গবাদি পশুর সাথে। কিন্তু এই বছর আসামে স্বাভাবিকের তুলনায় প্রায় 4-5 গুণ বেশি বৃষ্টি হয়েছে। মানে স্বাভাবিক যদি 100% বৃষ্টি হয়ে থাকে, এবার প্রায় 460%, 500% পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে। এবং আসাম সহ, আসাম তো আমাদের নর্থ ইস্টের একটা রাজ্য, তাই না? তো নর্থ ইস্ট রিজনে কেন এত বেশি বৃষ্টি হয় জানো? সেটা হচ্ছে ভারত মহাসাগর থেকে যে আর্দ্রতাযুক্ত মেঘ, মানে বৃষ্টিযুক্ত যে মেঘ, সেগুলো কিন্তু আস্তে 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 বঙ্গোপসাগর হয়ে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে উড়ে গিয়ে সেগুলো কিন্তু সোজা যাচ্ছে আসামে। এইবারে এই যে আর্দ্রতাযুক্ত মেঘ যখন আসামে গিয়ে প্রবেশ করছে, আসাম রাজ্যের কিন্তু চারিদিকে ছোট বড় পাহাড় দিয়ে ঘেরা। গারো, খাসি, নাগা, জয়ন্তী, মিজো, ব্যারেল এই জাতীয় নানান রকম ছোট বড় পাহাড় দিয়ে আসাম ঘেরা। এবং যখন এই আর্দ্রতাযুক্ত মেঘ আসামে প্রবেশ করছে, এরা কিন্তু সেখানে গিয়ে ওই পার্বত্য অঞ্চলের ঢালে গিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এবং এইটাকে বলা হয় ফানেলিং এফেক্ট। এবং এই জন্য কিন্তু নর্থ ইস্টে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। কিন্তু এইরকম কষ্টের সিচুয়েশানে আমাদের ইন্ডিয়ান আর্মি, তারা কিন্তু জাস্ট চান দিয়ে লড়াই করছে মানুষগুলোকে বাঁচানোর জন্য। স্যালুট দেম ভাই, তাদেরকে জাস্ট স্যালুট। ওই আমাদের আর্মি যা কষ্ট করছে না ওই মানুষগুলোর জন্য, আমাদের বায়ুসেনা অব্দি নেমে গিয়েছে ভাই, যে যাতে মানুষগুলোকে বাঁচানো যায়, আসামে যেন আর কোনো প্রাণ না যায়। এবং আমি আশা করছি, আমরা সবাই আশা করছি যে আসাম সরকার প্লাস ইন্ডিয়ান আর্মি মিলে অন্তত আসামে যেন আর কোনো নতুন করে প্রাণ না যায়, আর কোনো যেন মায়ের কোল খালি না হয়। আচ্ছা, এবছর নয় ইন্ডিয়ান আর্মি আমাদেরকে বাঁচিয়ে নিল, কিন্তু এভাবে আর কতদিন, মানে জাস্ট আর কতদিন পর্যন্ত এরকম সহ্য হবে? প্রতি বছর শুনছি আসামে বন্যা, প্রতি বছর শুনছি আসামে বন্যা। প্রপার যদি প্ল্যানিং না নেওয়া হয়, তাহলে এই বন্যা, মানে আমরা কোনোদিন এর সাথে লড়াই করতে পারবো না। প্রথম কথা হচ্ছে BFS যেটা আছে, ভারত ফোরকাস্টিং সিস্টেম যেটা আছে, অর্থাৎ বন্যা হলে যেটা আগে থেকে সতর্কবার্তা দেয়, এই টেকনোলজি আমরা যেটা ইউজ করছি ভারতবর্ষে, এটা এত পুরনো এবং এত বাজে। আমাদেরকে এইটা কোনো না কোনোভাবে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব অ্যাডভান্স করতে হবে, যাতে এইরকম বর্ষাকাল আসলে, বন্যার সিচুয়েশন আসলে আমরা একদম জেলা ওয়াইজ যেন সেই জেলাকে আগে থেকে সতর্ক করতে পারি। আসাম হোক বা যে কোনো আমাদের রাজ্য হোক, নর্থ ইস্টের যে কোনো একটা রাজ্য হোক যেখানে বন্যা হচ্ছে, আমরা যেন তাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ, জেলা ওয়াইজ তাদেরকে আগে থেকে সতর্ক করতে পারি। না হলে কি করে লড়াই করবে একটা মানুষ আগে থেকে? হঠাৎ করে যদি বন্যার পানি মানে বেড়ে একদম মানুষের ঘরের ছাদ অব্দি চলে যাচ্ছে, মানুষ লড়বে কি করে এটা নিয়ে? এবং এই জন্যই মানুষ মারা গেছে, এই যে 60-70 জন মানুষ মারা গেছে এই কারণেই, আগে থেকে সতর্কবার্তা ছিল না। তো BFS ভারত ফোরকাস্টিং সিস্টেমকে অ্যাডভান্স করতেই হবে, নাহলে কিচ্ছু করার নেই। প্রতি বছর এইভাবে আমাদের জীবন যাবে বন্যার পানিতে। দ্বিতীয় হচ্ছে এই হতচ্ছাড়াগুলো কর্পোরেট কোম্পানিগুলোকে সরাও ভাই। এরা গিয়ে নদীর আশপাশের গাছ কেন কাটবে? সরকার কেন অনুমতি দিচ্ছে যে নদীর আশপাশের গাছ কাটতে হবে? কেন কাটতে হবে? উল্টো গাছ লাগাতে হবে। এখন তো আমাদের কয়েক বছর ধরে জাস্ট নদীর আশপাশগুলো, ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে যে কোনো, আমাদের পশ্চিমবঙ্গেও নদীর আশপাশগুলোতে গাছ লাগাতে হবে, কারণ গাছের শেকড় মাটিকে শক্ত করে ধরে রাখে। আর এই ডিফরেস্টেশন থামাও, এইভাবে জঙ্গল কাটা বন্ধ করো। কেন কাটবে? ইলিগাল মাইনিংগুলো বন্ধ করো নদীর আশপাশগুলোতে, নাহলে সারা জীবন বন্যা হবে, সারা জীবন বছর 60-70 জন মানুষ মরবে। আর সরকারের কাছে এটা তো একটা নাম্বার মাত্র। ইচ্ছা মতো কর্পোরেট কোম্পানিগুলোকে হুকুম দিয়ে দিচ্ছে, হ্যাঁ করো, নদীর ধারে পাশে মাইনিং করো, নদীর আশপাশে গাছ কেটে শেষ করে দাও। এর ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এইগুলো আগে বন্ধ করতে হবে। নাম্বার 3, সায়েন্টিফিক ডিসিল্টেশন। সিল্ট মানে হচ্ছে বালি বা পলি, তো সায়েন্টিফিক ডিসিল্টেশন করতে হবে। সেটা কি করে? নদীর মধ্যে থেকে কিন্তু পলিগুলো কেটে একটু একটু করে সরানোর চেষ্টা করতে হবে। এইটা কিন্তু যথেষ্ট এবং খরচ সাপেক্ষ একটা প্রসেস, একটু টাকা খরচা হবে, কিন্তু কিছু করার নেই। অন্তত আসামকে বাঁচাতে হলে এখন খরচা হলেও এটা করতে হবে, নাহলে এরকম লাখ লাখ মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। অন্তত কিছু টাকা খরচা হলেও নদীর পলিগুলোকে কৃত্রিমভাবে, ঠিক আছে, আমরা সরাতে পারি, এরকম অনেক উপায় আছে। সায়েন্টিফিকভাবে ওইগুলোকে সরানো যাবে, কোনো ব্যাপার না। আর একটা হচ্ছে একদম ফ্লাড এফেক্টেড এরিয়া, যেগুলো মানে যেখানে প্রতি বছর বন্যা হয়ই হয়,
100% হয়। এই রকম এরিয়া যেগুলো, সেইগুলোতে কিন্তু সরকার থেকে একটা আইন পাস করতে হবে। পরিষ্কার কথা, এখানে যদি তোমার বাড়ি করতে হয়, বাড়ির উচ্চতা একটু উঁচু হতে হবে, অর্থাৎ 4টে পিলারের ওপর হোক বা যাই হোক কিছুর ওপর হোক, কোনো কিছুর ওপর বেস করে হোক, বাড়িটা কিন্তু মাটি থেকে একটু উচ্চতা সম্পন্ন হতে হবে, একটু উঁচু বাড়ি হতে হবে। না হলে ভাই, বন্যা হলে যে পানিতে বাড়ি বুড়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, তার চেয়েও জঘন্য জিনিস কি জানো, রেস্কিউ করা যায় না ভালো করে। রেস্কিউ করতে গিয়ে দেখছে মানুষ ভাই চালের উপরে উঠে বসে আছে, মানুষ ছাগল সব একসাথে, এরকম করলে হয়? একটু বাড়ির আকার উঁচু করতে হবে, একদম নদীর কোলে যাদেরকে বাড়ি, মানে যেখানে প্রতি বছর বন্যার জল ওঠে। তো আসামের মানুষগুলোর জন্য দোয়া করো, প্রার্থনা করো যেন মানুষগুলো বেঁচে যায়। আর একটা কথা, ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, ওই হতচ্ছাড়া চীনকে নিয়ে সতর্ক থাকতে হবে ভাই আমাদের, ওদেরকে দিয়ে বিশ্বাস নেই। কোনো না কোনোভাবে যেন ভারতের উপরে কোনো ক্ষতি হোক সেটা আমরা চাইবো না, এবং আগে থেকে আমাদেরকে সতর্কতা নিতে হবে। যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে?